রজত, রজত, আমরা ছোটবেলার বন্ধু, তুই এটা আমার সঙ্গে করতে পারিস না। বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়, আর প্রফেশন প্রফেশনের জায়গায়। আমি জানি এটাতে তোর সেই অসাধারণ রিসার্চের ফর্মুলাটা আছে, মানুষের বয়স আটকে দেবার ফর্মুলা। আর এটা একবার বাইরে এলে তুই আমার থেকে অনেকটা উঁচুতে উঠে যাবি, অনেকটা উঁচুতে। রজত, আগে থাকতে তোকে দেখানোটাই আমার খুব বড় ভুল হয়ে গেছে। তা তো একটু হয়েছেই ব্রাদার, কিন্তু ভুল যখন হয়েছে, নাও নাও ইউ হ্যাভ টু পে ফর ইট। এবার সুতীর্থ সেনের যুগান্তকারী আবিষ্কারের পেটেন্ট হোল্ডার হবে সায়েন্টিস্ট রজত মজুমদার। সায়েন্টিস্ট রজত মজুমদার। না 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 না, তুই এটা করতে পারিস না রজত, এটা করতে পারিস না তুই, না। আমার কিন্তু সত্যিই খুব চিন্তা হচ্ছে রজত। আমি সুতীর্থকে খুব ভালো করে চিনি রজত। তোমরা দুজনেই তো সেই কতদিন ধরে একই সাথে আমার আন্ডারে কাজ করছো। এই পরশুদিনে ওর সাথে আমার কথা হয়েছে। ওর যে লেটেস্ট রিসার্চটা ও করছিল ওটা প্রায় শেষই হয়ে গিয়েছিল। আপনাকে বলেছিল নতুন রিসার্চের কথা? আপনি জানেন ও কি নিয়ে রিসার্চ করছিল? না, আমায় সারপ্রাইজ দেবে বলেছিল। তোমাকে বলেছিল নাকি কিছু? না না না, আমাকে ওসব কিছু বলেনি। যাই হোক, আপনি এত চিন্তা করবেন না। দেখুন, হয়তো এতদিন টানা কাজ করে টায়ার্ড হয়ে গেছে, তাই কাছে পিঠে কোথাও ঘুরতে গেছে। কি জানি, আমার কিন্তু ব্যাপারটা ঠিক লাগছে না। এই বুড়োটা সারা জীবন সুতীর্থ সুতীর্থ করে গেল, এরপর এরও কিছু একটা ব্যবস্থা করতে হবে। বুঝতে পারছেন তো বান্টুলবাবু, কেন আমি এত চিন্তিত হয়ে পড়ছি? সুতীর্থর যদি কিছু হয়ে যায় তবে আমার তো কষ্ট হবেই, তার সাথে কিন্তু গোটা দেশ এক অমূল্য সম্পদকেও হারাবে। কিন্তু ডক্টর শাসমল, আপনার কেন মনে হচ্ছে যে সতীর্থবাবুর কোনো ক্ষতি হতে পারে? হতেও তো পারে, রজতবাবুই ঠিক বলছেন। কারণ আমি সুতীর্থকে চিনি। ও নিজের কাজের ব্যাপারে খুব সিরিয়াস। ওর রিসার্চটা একদম শেষ ধাপে এসে পৌঁছেছিল। এই স্টেজে এসে ওর কাজ ছেড়ে ঘুরতে যাবে, এতটা নন প্রফেশনাল ও নয় বাটুল বাবু। আচ্ছা, ওর রিসার্চটা ঠিক কি নিয়েছিল সেটাও তো আপনি জানেন না বলছেন। এ বললো জানি না, আলবাত জানি। তোর রিসার্চের নারী নক্ষত্র এই এই ডায়েরিতে লেখা আছে, তাই আমাকে মিসলিড করবার চেষ্টা একদম করবি না। রজত, একজন বিজ্ঞানীর কাছ থেকে তুই রিসার্চের ফর্মুলা চুরি করতেই পারিস, কিন্তু তা বলে তুই তার ব্রেইনটাকে চুরি করবি কি করে? চুপ চুপ, কথার পেঁচে আমাকে এই রজত মজুমদারকে তুই ফেলতে পারবি না। আমি জানি তোর রিসার্চের কাজ একদম শেষ, এখন শুধু সলিউশনটা তৈরি করে অ্যাপ্লিকেশনের দেরি, আর তারপরেই কেল্লা হবে। আমি হব পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী। আমি হব পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী, যার একটা আবিষ্কারে মানুষের বয়স এক জায়গায় থেমে থাকবে বছরের পর বছর, বছরের পর বছর। এটাই হলো সুতীর্থ সেনের যুগান্তকারী আবিষ্কারের শেষ ধাপ। শুধু রেডি, এবার এটা অ্যাপ্লাই করব নিজের উপর। তারপর আজ রাত থেকে আমিও নিজে আটকে যাব, মাত্র 32 বছর বয়সে।
দাদাবাবু, 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 এ কি? এই যে দাদাবাবুর বন্ধু সুতীর্থ দাদাবাবু, উনি তো নিখোঁজ হয়ে গেছিলেন। এখানে এলেন কোত্থেকে? আর রজত দাদাবাবুই বা কোথায় গেলেন? হ্যালো, হ্যাঁ প্রফেসর শাসমল বলুন। আচ্ছা আচ্ছা, তারপর কি বলছেনটা কি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আসছি, ডোন্ট ওয়ারি। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। সুতীর্থ বাবু, আপনাকে ওই দুষ্কৃতীরা এই দুদিন কোথায় রেখেছিল? ওদের নাম আর চেহারার কোনো বর্ণনা আপনি দিতে পারবেন? আচ্ছা, আপনাকে যখন এখানে আনলো তখন কি আপনি কিছুই বুঝতে পারেননি? না 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 না, আমার কিছু মনে নেই, আমার কিছু মনে নেই। এখানেই উল্টো হয়ে পড়েছিল সুতীর্থ। রজতের কেয়ারটেকার এই দৃশ্য দেখেই আমাকে ডাকে। জ্ঞান ফিরতেই আমি ওকে ওর বাড়িতে রেখে আসি। কিন্তু প্রশ্ন হলো রজত কোথায় গেল? সেটাই তো আমাকে অবাক করেছে বাটুলবাবু। তবে আমার মনে হয় সুতীর্থকে অজ্ঞান করে নিয়ে এসে এখানে ফেলে রেখে গেছে, আর তার বদলে রজতকে নিয়ে গেছে। সেদিন আপনি বলছিলেন সুতীর্থ সেন কিছু একটা যুগান্তকারী আবিষ্কার করছিলেন, তাই তার কিডন্যাপ হওয়ার পিছনে একটা লজিক পাওয়া যায়। রজত বাবু কি তেমন কিছু আবিষ্কার করছিলেন? না না, সেরকম কিছু তো না, আর করলেও আমি জানি না। বুঝলাম। তা আপনি কি রজতের ব্যাপারে পুলিশকে ইনফর্ম করেছেন? আমি বলেছিলাম, বুঝলেন তো, কিন্তু সুতীর্থ বলল ও নাকি নিজে একবার ভালো করে খুঁজে দেখতে চায়। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। বাটুলদা, ও বাটুলদা, রজত বাবুর কোনো খোঁজ পেলে গো? না রে বাচ্চু, কোনো ক্লুই পাওয়া যাচ্ছে না। সুতীর্থ বাবু তো কিছুই বলতে পারছেন না। এই নাও বাটুলদা, তোমার চিঠি লেটার বাক্সে পেলাম। কিছু খাওয়া দাওয়ার ব্যাপার মনে হচ্ছে, নেমন্তন্ন নাকি বাটুলদা? ঠিকই ধরেছিস, নিমন্ত্রণই এসেছে, কিন্তু খাওয়ার নয়। তবে এটা একটা প্রেস কনফারেন্সের ইনভিটেশন। সুতীর্থ সেন তার নতুন যুগান্তকারী আবিষ্কারের কথা ঘোষণা করবেন, তাই কয়েকজন বিশিষ্ট লোককে নিমন্ত্রণ করেছেন। আমি ভাবলাম খাওয়ার দাওয়ার ব্যাপার। বাটুলদা, জানো তো বাটুলদা, আমার না খুব কৌতূহল হচ্ছে, কি এমন আবিষ্কার করেছেন তিনি? আর আমার খুব অবাক লাগছে, রজত বাবুকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এর মধ্যে এরকম একটা অ্যানাউন্সমেন্ট, এত ছোটবেলার বন্ধু দুজনেই, মিলছে না রে বাচ্চু, মিলছে না। হিসেবটা কিছুতেই মিলছে না। আর কিছুদিন পরও তো এই ঘোষণাটা করা যেত। হ্যালো হ্যালো হ্যালো, বাটুল বাবু বলছেন? বলছি, আপনি কে বলছেন? আমি সুতীর্থ, সুতীর্থ, বিজ্ঞানী সুতীর্থ সেন বলছি। কি হয়েছে সুতীর্থ বাবু, আপনি এত ঘাবড়ে আছেন কেন? আমাকে আমাকে বাঁচান বাটুল বাবু, আমাকে বাঁচান। ও আমাকে 5 দিন ধরে এখানে আটকে রেখেছে, 5 দিন ধরে। হ্যালো হ্যালো, কি হয়েছে গো বাটুলদা, কে ফোন করেছিল? বলল সুতীর্থ সেন, ওকে নাকি 5 দিন ধরে কেউ আটকে রেখেছে। কিন্তু তুমি তো পরশুদিনই ওকে দেখে এলে, ওকে আবার আটকে রাখবে কি করে, আবার তাও 5 দিন ধরে? এই, কাকে ফোন করছিস? পুলিশকে? কি বলবি, কি বলবি? রজত তোকে ধরে রেখেছে, কিন্তু কিন্তু রজত কোথায়? রজত কোথায়? হ্যাঁ, রজত কোথায় সুতীর্থ? রজতকে তো তুই মেরে ফেলেছিস। আমি মারিনি রজত, আমি মারিনি। রজতকে মেরেছে রজতের লোভ। চুপ, একদম চুপ। ইচ্ছে করে আমার সাথে এটা করেছিস, তুই জানতিস, এটা জানতিস, তুই এটা জানতিস যে তোর আবিষ্কৃত ওই ওষুধ মানুষের বয়সকে আটকে রাখবে, শুধু নয়, তাকে তোর মতো দেখতে করে দেবে। একদমই না রজত, একদমই না। তুই যে ওষুধ তৈরি করে নিজের শরীরে প্রয়োগ করেছিস, সেই ওষুধ কেবলমাত্র আমি আমার জন্য বানিয়েছিলাম। আমার শরীরে ওষুধটা সফল হলে তারপর আমি অন্য সকলের ব্যবহারের জন্য ওষুধের সলিউশন তৈরিতে মন দিতাম, বুঝেছিস? হোয়াট? এই এই, আমার সাথে তুই ঠাট্টা করছিস? আমাকে বল কি সলিউশন দিয়ে ওষুধ বানালে আমি আবার রজত হতে পারবো? বল বল, নয়তো
কাল যখন আমি প্রেস কনফারেন্সে এই আবিষ্কারের কথা অ্যানাউন্স করব, তখনই আমি সারা জীবনের জন্য সারা পৃথিবীর কাছে বিখ্যাত বিজ্ঞানী সুতীর্থ সেন হয়ে যাব রে। আর তার সাথে সাথে তুই তুই তো সারা জীবনের জন্য হারিয়ে যাবি, সারা জীবনের জন্য হারিয়ে যাবি, সারা জীবনের জন্য। অত সহজ নয় রজত, অত সহজ নয়। কেউ না কেউ নিশ্চয়ই আসল নকলের তফাৎটা বুঝতে পারবে, নিশ্চয়ই পারবে। কেউ পারবে না, কেউ পারবে না। অসমল স্যার যখন এতদিনেও আমাকে চিনতে পারেনি, তখন তো আর কেউই পারবে না রে। আসল সুতীর্থ সেন আর কোনোদিন ফিরে আসতে পারবে না। এই কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না। এই গবেষণা করতে আমার প্রায় 5.5 বছর সময় লেগেছে। বহু বাধা এসেছে সামনে, অতিরিক্ত পরিশ্রমে কখনো অসুস্থ হয়ে পড়েছি, তবুও হাল ছাড়িনি। কারণ আমি জানতাম এই গবেষণায় আমি যদি সফল হই, তবে সারা পৃথিবীর মানুষ উপকৃত হবে। মৃত্যুকে আমরা জয় করে ফেলতে পারবো, চির যৌবনের অধিকারী হব আমরা। মানুষ ইচ্ছে করলেই তার বয়স বৃদ্ধিকে ঠেকাতে পারবে। হ্যাঁ, মানুষ ইচ্ছে করলেই তার বয়স বৃদ্ধিকে ঠেকাতে পারবে। মানুষের আর বয়স বাড়বে না, মানুষের আর বয়স বাড়বে না। আর আমাকে এই গবেষণার কাজে উদ্বুদ্ধ করার পেছনে, আমাকে যোগ্য করে তোলার পেছনে যে মানুষটি আছেন, তিনি হলেন আমার সিনিয়র, আমার গুরু প্রফেসর ডক্টর শাসমল। আর আজকের দিনে আমি যদি ওনার পায়ে হাত দিয়ে প্রণাম না করি, তাহলে হয়তো এই সন্ধ্যা অসম্পূর্ণ থেকে যাবে। থাক থাক। সুতীর্থ, এই আংটি তুমি কোথায় পেলে? স্যার মনে হয় আংটিটা চিনতে পেরেছেন। এখন তো মিথ্যে বলে আরো সন্দেহ বাড়বে। কি হলো, চুপ করে আছো যে? আসলে স্যার, আংটির কথা বলতেই রজতের কথা মনে পড়ে গেল। এত বড় একটা আবিষ্কার করছি শুনে কদিন আগে ও আমাকে এই আংটিটা উপহার দিয়েছিল। আর এই দিনেই ও আমার পাশে নেই। স্টেজের মধ্যে দাঁড়িয়ে এত কি কথা বলছেন সুতীর্থ বাবু? মন খারাপ করো না সুতীর্থ, রজতকে আমরা ঠিক খুঁজে পাবো। বলুন বাটুল বাবু, হঠাৎ আমায় এখানে ডেকে আনলেন যে? সুতীর্থ বাবু ফিরে আসার পর থেকে ওর মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন? আমি 100% নিশ্চিত কোনো পরিবর্তন নেই। সুতীর্থ কেমন আগের মতোই আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। ওটা ওর বরাবরের স্বভাব। ভালো কথা। প্রণামের প্রসঙ্গে মনে পড়লো, যদি কিছু মনে না করেন একটা কথা জানতে চাইবো। হ্যাঁ অবশ্যই, বলুন না, কি জানতে চান আপনি? আজকে স্টেজে প্রণামের সময় আপনার সাথে সুতীর্থ বাবুর কি কোনো মতবিরোধ হয়? মতবিরোধ? ও না 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 না, মতবিরোধ নয়। আজ স্টেজে প্রণাম করার সময় সুতীর্থর হাতে রজতের আংটিটা দেখে ওর কাছে জানতে চাইছিলাম সেটা সে কোথায় পেল। সুতীর্থ বাবুর হাতে রজত বাবুর আংটি? কি বললেন উনি? কি করে পেয়েছেন? বলল ওর এত বড় গবেষণার কথা শুনে খুশি হয়ে ওকে উপহার দিয়েছিল। কতদিন আগে দিয়েছিল? বলল তো কদিন আগেই, কিন্তু এখন আমার একটা কথা মনে পড়ছে। কি কথা? রজত কিন্তু আমায় বলেছিল ও নাকি সুতীর্থর গবেষণার কথা কিচ্ছু জানতো না। তোমাকে বলেছিল নাকি কিছু? না না না, আমাকে ওসব কিছু বলেনি। রজত এই মিথ্যেটা কেন বললো কে জানে। আমার মনে হয় আমি খুব তাড়াতাড়ি রজত বাবুকে খুঁজে বের করতে পারবো, শুধু আপনার একটু হেল্প দরকার। হ্যাঁ হ্যাঁ, বলুন না বাটুল বাবু, কি করতে হবে বলুন। বলছি, 1 মিনিট দাঁড়ান। আপনি এসেছেন দেখে আমার খুব ভালো লাগলো বাটুল বাবু। এমন একটা যুগান্তকারী ঘটনার সাক্ষী হতে পারা তো গর্বের বিষয়। এত ভিড়ের মধ্যে আপনাকে কনগ্র্যাচুলেট করার সুযোগই পাইনি। কনগ্র্যাচুলেশন সুতীর্থ বাবু। বাহ, আপনার আংটিটা তো বেশ সুন্দর, পান না নাকি? না, ইয়ে মানে দেখি দেখি, একটু খুলে দেখেন। আসলে আমার এই ব্যাপারে খুব ইন্টারেস্ট আছে। ওহ, খুব টাইট দেখছি, অনেকদিন খোলেননি বোধহয়।
কয়েকদিন আগে পড়লে আঙুলের মধ্যে এভাবে আংটির ছাপ পড়তই না। এটা বহু বছর পড়ে থাকার কারণে পড়েছে। নকল সুতীর্থ বাবু। মানে কি বলছেনটা কি? পাথরটা নকল, সেটাই বললাম। সবকিছু ঠিকঠাক আছে তো স্যার? আপনি হঠাৎ এত রাতে? সব ঠিক আছে, কিন্তু খুব জরুরি একটা কারণে তোমার কাছে এসেছি। তোমার রিসার্চের একটা জিস্ট আমি লন্ডনে পাঠিয়েছিলাম। ও আই সি। ওরা তোমার পেপারটাকে সিলেক্ট করেছে, আর নেক্সট সেমিনারে ওরা তোমাকে ইনভাইট করতে চায় সেই পেপারটা পড়ার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ও সব পরে হবে সুতীর্থ, তুমি এক্ষুনি এই পেপারগুলো আমায় সাইন করে দাও। এক্ষুনি কি করে হবে স্যার? মানে জাস্ট কয়েকটা সাইন তো, আর তাছাড়া আমাকে এগুলো আজ রাতেই স্ক্যান করে পাঠাতে হবে। না না, আজ কোনোভাবে সম্ভব নয়। আজ আমার খুব ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে বলে সাইন করতে পারবে না? এ কি অদ্ভুত কথা! এত ইরেসপন্সিবল স্টেটমেন্ট আমি আশা করিনি। প্লিজ স্যার, প্লিজ রাগ করবেন না। আপনি আপনি বরং এটা এখানে রেখে যান। আমি কথা দিচ্ছি আর্লি মর্নিং এটা সাইন করে দিয়ে আসবো। যা ভালো বোঝো, আমি আর কিছু বলবো না। তা সাইন করতে রাজি হয়নি তো? জানতাম কাল সকালে দেবে। তার মানে আজ রাতেই যা হওয়ার হবে। না না, আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আপনি দুজনকেই একসাথে পাবেন। এখন রাখি। বান্টুলদা, ও বান্টুলদা, কোথায় যাচ্ছ গো বান্টুলদা? সুতীর্থ আর রজতের সাথে দেখা করতে। এটা সাইন করে দে সুতীর্থ। কিছুতেই না, তুই আমার অনেক ক্ষতি করেছিস। এভাবে আমার নাম নিয়ে আর কারোকে কিছুতেই ঠকাতে দেব না তোকে। এ ভাই এটাই শেষবার, এটাই শেষবার। এরপর আমি তোকে মুক্তি দিয়ে দেবো। সাইনটা কর, সাইনটা কর, প্লিজ প্লিজ কর বলছি। কর কিরে, কর কর বলছি। বাটুল বাবু? হ্যাঁ রজত বাবু, আমি বাটুল। আপনার নামটা ঠিক বললাম তো? আপনি মানে কি করে? দেখুন, ক্লু তো প্রচুর ছিল, শেষে আপনার আঙুলে আংটির ছাপটা দেখে কনফার্ম হলাম। বছরের পর বছর পড়া না থাকলে আংটিতে অমন দাগ হয় না। আর প্রফেসর শাসমলকে আমিই বলেছিলাম এই পেপারগুলো সাইন করাতে। আপনি রাজি না হওয়াতেই বুঝলাম আপনি আসল সুতীর্থ বাবুর কাছে আসবেন সই করানোর জন্য। এখন আর কেঁদে কি হবে? আমি ফিনিশড, টোটালি ফিনিশড। খ্যাতির লোক আমি একের পর এক অন্যায় করেছি, নিজের প্রিয় বন্ধুরা এত বড় ক্ষতি করেছি। একবারও ভেবে দেখিনি ধরা পড়লে কি হবে। ডাকুন 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 বাটুল বাবু, পুলিশকে ডাকুন। না বাটুল বাবু, না, পুলিশকে ডাকার দরকার নেই। আমার ওর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কি বলছিস তুই? এই সতীর্থ, কি বলছিস তুই? আমি এত বড় অন্যায় করলাম আর তুই আমার অন্যায় শাস্তি দিবি না? না রজত, দেখ, পৃথিবীতে তুই ছাড়া আমার তো আর কোনো বন্ধু নেই। তাই তুই যাই করিস না কেন, আমি তোকে শাস্তি দিতে পারবো না। আমায় ক্ষমা করে দে ভাই, আমায় ক্ষমা করে দে ভাই সুতীর্থ, আমায় ক্ষমা করে দে। ওঠ ওঠ। আমি বলি কি, এই ঘরের ভেতর যা হয়ে গেছে তা বরং এই ঘরের ভেতরেই থাক। মাঝখানের এই সপ্তাহটা জীবন থেকে মুছে ফেলে আগের মতোই থাকুন। কিন্তু বাটুল বাবু, রজত তো আর ফিরবে না। কে বললো ফিরবে না? ফিরবে। এর অ্যান্টিডোট আমার এই ব্রেনের মধ্যেই আছে। আমি তোকে বলেছিলাম না, আমার এই ব্রেইনটাকে তুই নিতে পারবি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাটুল বাবু, আমাকে ঠিক মুহূর্তে এই এত বড় অন্যায় করা থেকে আটকানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাকে আমার বন্ধুকে ফেরত দেবার জন্য।
দেখো বাটুলদা, রজত মজুমদারকে খুঁজে পাওয়া গেছে। তোমায় বলেছিলাম না, ওই পচা জিনিসকে কিডন্যাপাররা এমনি ফেরত দিয়ে যাবে। কিছু গল্প বন্ধ ঘরের ভেতরেই থাকা ভালো, কি তাই না? সত্যি বাটুলদা, তুমি একসাথে এত খাবার খাও কি করে গো? আরে বাচ্চু, ওটা কি পেট নাকি রে? ওটা হলো ইন্ডিয়ার গেট, যা দিবি তাই ভরে যাবে। আরে এত কোথায়, এটুকু না খেলে তো আমার পেটই ভরবে না। আর পেট না ভরলে খাবার না খেলে শক্তি কি করে হবে? আরে ওর জন্যই তোমার এত শক্তি বাটুলদা। তাহলে তো আজ থেকে আমিও তোমার মতো এই এত এত খাবো, তারপর দেখবে আমি তোমার চেয়েও বেশি শক্তিশালী হয়ে যাব। দূর বোকা, ওরকম চাইলেই কি আর অনেক খাবার খাওয়া যায় নাকি? কেন, বাটুলদা তো খাচ্ছে। না রে বিচ্ছু, বাচ্চু তো ঠিকই বলেছে, চাইলেই অত খাবার খাওয়া যায় না। আর তাছাড়া যার পেটে যতটুকু আঁটে তার ততটুকুই খাওয়া উচিত। অতিরিক্ত খেলে শরীর খারাপ হয়। কারণ হঠাৎ এত বেশি খেলে শুধু শরীর খারাপ কেন, মানুষ যে কত বড় বিপদে পড়তে পারে তোদের ধারণাও নেই। তাই নাকি বাটুলদা? তা কিসের বিপদ গো বাটুলদা, বলো না। শুনবি? আচ্ছা ঠিক আছে শোন। বেশ কয়েক বছর আগে এক বিকেল বেলায় পবনপুরের রাজা অমরেন্দ্র প্রতাপের কাছ থেকে আমন্ত্রণ পত্র পেয়ে এক সকালে পবনপুরে গিয়ে হাজির হলাম। তারপর আমাদের নিমন্ত্রণ রক্ষা করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। না না না, এ কি বলছেন? এত বড় একটা এস্টেটের রাজ অতিথি হওয়ার সুযোগ পাওয়া তো অত্যন্ত সৌভাগ্যের কথা। কিন্তু হঠাৎ কি বিশেষ কারণে আমাকে এখানে আমন্ত্রণ করা হয়েছে যদি একটু বলেন। আমি আপনাকে সব বলছি। আমার পুত্র সূর্যকুমার সম্প্রতি তার অস্ত্রশিক্ষা সম্পন্ন করে রাজপ্রাসাদে ফিরেছে। তাই আমি চাই আগামীকাল আপনি একটা পরীক্ষা নিয়ে দেখুন যে সে অস্ত্রশিক্ষায় সত্যি কেমন পারদর্শী হয়েছে। কিন্তু আমি কি পরীক্ষা নেব? সবাই জানে আপনি এদেশের শ্রেষ্ঠ বীর। আপনি আগামীকাল ওর সাথে অস্ত্রশিক্ষা প্রদর্শনের প্রতিযোগিতা করুন। সেখানে ও যদি আপনাকে হারিয়ে জিতে যায় তাহলেই প্রমাণ হবে যে সে কত বড় বীর। বেশ বেশ, মহারাজের যেমন ইচ্ছে। তাহলে কাল রাজপুত্র সূর্যকুমারের সাথে যুদ্ধক্ষেত্রেই দেখা হবে। অবশ্যই। মহারাজ, শুনলাম আপনি নাকি বাঁটুলকে ডেকেছেন রাজপুত্র সূর্যকুমারের সাথে অস্ত্র শিক্ষার পারদর্শিতার পরীক্ষা নিতে। আপনি ঠিকই শুনেছেন। রাজপুত্র অস্ত্র প্রয়োগে কতটা দক্ষতা অর্জন করেছে তা জানার জন্যই ওকে আমন্ত্রণ করেছি। আমার ছেলে যদি সেই বাটুলকে অস্ত্র প্রয়োগে হারিয়ে দিতে পারে তবেই বুঝবো যে তার যথাযথ অস্ত্র শিক্ষা প্রাপ্তি হয়েছে। রাজপুত্র সূর্যকুমার আমার শিষ্য, এই একটা বাক্যই কি ওর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য যথেষ্ট নয়? পরীক্ষা ছাড়া কোনো কিছুই প্রমাণ করা সম্ভব নয়। এটা করে আপনি কিন্তু আমার শিক্ষাদানের ওপরেও প্রকারান্তরে সন্দেহ প্রকাশ করছেন। নিশ্চয়ই করছি, তবে প্রকারান্তরে নয়, সরাসরি করছি। কি? আপনি আমায় এভাবে অপমান করলেন? বেশ, আর আমার ছাত্র যদি সত্যি সত্যি আপনার ওই বাঁটুলকে হারিয়ে দেয় তবে আমি গুরু হিসেবে কি পাবো? যদি সত্যি সত্যি সূর্যকুমার জিতে যায় তবে আমি আপনাকে 1,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার হিসেবে দেব। বেশ, মহারাজের যা ইচ্ছে। আর যদি সূর্যকুমার পরাজিত হয় তাহলে আপনাকে সেই মুহূর্তে আজীবনের জন্য কারাগারে নিক্ষেপ করা হবে। দেখা যাবে। রাতের খাবারটা খুব বেশি হয়ে গেছে। রাজকীয় খাবার হলে যা হয়, না এতটা খাবার খাওয়া উচিত হয়নি। কাল আবার অস্ত্র শিক্ষার পরীক্ষা আছে। ভেতরে আসতে পারি? আসুন। এ কি, এত লাড্ডু কেন এনেছো? আগে আপনার খাওয়ার জন্য।
না না বাঁটুল বাবু, এটা ফিরিয়ে দেবেন না। আপনি? নমস্কার, আমি রাজপুত্র সূর্যকুমারের অস্ত্রগুরু। আমি আপনার কথা অনেক শুনেছি, এতদিনে আপনার সাথে দেখা করার সৌভাগ্য হলো। এই নিন, একটা লাড্ডু খান। আসলে আগামীকাল আমার প্রিয় ছাত্র সূর্যকুমারের সাথে আপনার প্রতিযোগিতা, তাই দুজনের মঙ্গল কামনায় আমি দেবীর কাছে পুজো দিয়েছিলাম। এই লাড্ডুগুলো সেই প্রসাদ, আপনার নামে পুজো। আর আপনি যদি প্রসাদ না খান সেটা তো ভালো দেখায় না, তাই এনেছিলাম আর কি। আপনি আমার মঙ্গলের কথা ভেবে যে পুজো দিয়েছেন তাতে আমি খুব খুশি হয়েছি। পুজোর প্রসাদ তো ফিরিয়ে দেওয়া যায় না। দিন, আমাকেও প্রসাদ দিন। আপনি এবার ঘুমিয়ে পড়ুন, কাল অনেক কাজ। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি। পবনপুরের মহারাজ অমরেন্দ্র প্রতাপের একমাত্র সন্তান রাজপুত্র সূর্যকুমার ক্রীড়াঙ্গনে প্রবেশ করছে। জয় রাজপুত্র সূর্যকুমারের জয়। জয় রাজপুত্র সূর্যকুমারের জয়। রাজপুত্র সূর্যকুমারের জয়। প্রণাম পিতা। দীর্ঘজীবী হও। প্রণাম আচার্যদেব। বিজয়ী হও। বীর শ্রেষ্ঠ পরাক্রমশালী ক্ষুরধার বুদ্ধির অধিকারী দেশে বিখ্যাত শ্রীমান বাঁটুল প্রবেশ করছে। প্রণাম মহারাজ। সুপ্রভাত সূর্যকুমার। সুপ্রভাত। আমার নাম বাঁটুল। আজ আমার সাথেই তোমার যুদ্ধে হার জিতের পরীক্ষা। আপনাকে কে না চেনে, আমার প্রণাম গ্রহণ করুন। সর্বাগ্যে রাজকুমারের তীর চালনার পরীক্ষা হবে। নিয়ম অনুযায়ী দুই প্রতিপক্ষ একই সাথে পরস্পরের দিকে তীর চালনা করবে। তাতে যেই পক্ষ তীরের বেগে সবচেয়ে বেশি অসুবিধের সম্মুখীন হবে সেই পক্ষকে পরাজিত বলে গণ্য করা হবে। একি আমার এরকম হচ্ছে কেন? চোখে চোখে সবকিছু ঝাপসা দেখছি কেন? আর আমার মাথাটাই বা এমন ঘুরছে কেন? আক্রমণ! এই কে আছো? বাটুলকে বিশ্রাম কক্ষে নিয়ে চলো। মহারাজ, একে শিগগির আমার ঘরে নিয়ে চলুন। ওর চিকিৎসার দায়িত্ব আমাকে নিতে দিন। আপনি আপনি কি করবেন? আপনি কি বৈদ্য নাকি? আমি বৈদ্য নই মহারাজ, কিন্তু আমার তীর দ্বারা আহত ব্যক্তির চিকিৎসা আমি ছাড়া আর কেউ করতে পারবেন না। আর রাজপুত্র সূর্যকুমার যে তীরটা চালিয়েছিল সেটা আমারই দান। বেশ, আপনি তাহলে বাটুল বাবুর চিকিৎসার দায়িত্ব নিন, কিন্তু দেখবেন যাতে কোনো ত্রুটি না হয়। উনি আমার বিশেষ অতিথি। এই দানবের মতো লোকটাকে, এত বেয়াক্কেলে লোক তো জীবনে দেখিনি। লোকটা মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। উঁচু সাপগুলো তো ভয় পেয়েই সব পালিয়েছে। এই এত বড় চেহারা নিয়ে কেউ এভাবে সাপেদের ঘাড়ে পড়ে? খামোখা আমাদের কতগুলো সাপ
ও চাপে মরে গেল। কিন্তু এত বড় মানুষ এখানে এলো কি করে? আমাকে এক্ষুনি মহারাজকে খবরটা দিতে হবে। কে এই দানবাকৃতি মানুষ? তা তো আমরা জানি না মহারাজ, তবে তার আঘাতে আমাদের প্রচুর বন্ধু বান্ধব আহত হয়েছে। সে কি কারো প্রাণের আশঙ্কা হয়নি তো? না মহারাজ, না না, এ কোনো সাধারণ মানুষ হতেই পারে না। মহারাজ, আমাদের উচিত ওকে যথাযোগ্য সম্মান দিয়ে চিকিৎসার ব্যবস্থা করা। ঠিক ঠিক বলেছ বৈদ্য। কে আছিস? ওই মানুষটাকে পাতালপুরীর অতিথি কক্ষে নিয়ে আয়। মহারাজ, আমি বলেছিলাম না এ কোনো সাধারণ মানুষ নয়। কেন এরকম বলছো বৈদ্যরাজ? মহারাজ, কোনো সাধারণ মানুষ জলের এত নিচে এভাবে বেঁচে থাকতে পারে না। লোকটি এলো কোথা থেকে আমাকে জানতে হবে। আর ঠিকঠাক যত্ন পেলে 7 দিনের মধ্যে এর জ্ঞান ফিরে আসবে। বেশ, তোমরা সবাই মিলে এর পরিচর্যা করে একে সুস্থ করে তোলো। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আমি বলেছিলাম না 7 দিনের মধ্যেই ওর জ্ঞান ফিরে আসবে। আপনি এখন কেমন বোধ করছেন? ভালো, কিন্তু আমি এখানে কি করে এলাম? অজ্ঞান হয়ে গিয়ে আপনি জলের মধ্যে পড়েছিলেন। আমাদের সাপ বন্ধুরা আপনাকে উদ্ধার করে এখানে নিয়ে আসেন। আমি আপনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। কিন্তু আপনি কে? আপনার এই অবস্থা কি করে হলো? আমি বাঁটুল, পবনপুরের রাজার আমন্ত্রণে রাজকুমারের অস্ত্র শিক্ষার পারদর্শিতার পরীক্ষা নিতে এসেছিলাম। সেখানেই আমার সঙ্গে কোনো ষড়যন্ত্র হয়। তার মানে আপনি সেই বিখ্যাত বাঁটুল, বাঁটুল দি গ্রেট। কিন্তু আপনি এভাবে জলের নিচে আমাদের রাজ্যে এলেন কি করে? সেটাই তো এখন আমাকে বুঝতে হবে। এ কি হলো? মাথাটা এরকম হঠাৎ ঘুরে গেল কেন? কারণ আপনি এখনো অত্যন্ত দুর্বল আছেন। আমি খুব দুর্বল অনুভব করছি। আমি এক ধরনের ওষুধ তৈরি করে দিচ্ছি, সেটা খেলেই আপনি আবার আপনার শক্তি ফিরে পাবেন। আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ থাকব। আপনি কোনো চিন্তা করবেন না বাঁটুল, আমি আপনার কর্মকাণ্ডের খুব বড় ভক্ত। আমি আপনাকে ঠিক সম্পূর্ণরূপে সারিয়ে তুলব। এই নিন, এই ওষুধটা খেলে আপনার পুরনো শক্তি আবার ফিরে আসবে। কি পাটুল, কিছু অনুভব করতে পারছেন? হ্যাঁ, অনুভব করতে পারছি। আমার শরীর অনেক সুস্থ বোধ হচ্ছে। আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ হয়ে থাকব। আপনাদের যে কোনো সংকটের সময় আমাকে ডাকবেন, আমি আপনাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করব। আপনার সাথে আলাপ করে আমাদেরও খুব ভালো লাগলো। বেশ, এখন আমায় বিদায় দিন। কিন্তু এখন আপনি ফিরবেন কোথায়? অবশ্যই পবনপুরে। আমার সাথে এত বড় অন্যায় কে করেছে? যে করেছে তাকে তো উচিত শিক্ষা দিতেই হবে। আপনাকে সুস্থ দেখে যে আমি কি খুশি হয়েছি কি বলবো। কিন্তু হঠাৎ আপনার সেদিন কি হয়েছিল? এরকম কি আগেও আপনার সাথে হতো? না, কখনোই না। এটার পেছনে অন্য কারণ আছে। অন্য কারণ? হ্যাঁ মহারাজ, আমাকে কেউ ওষুধ খাইয়েছিল। কি? আমার রাজ্যে
আমারই অতিথির ওপর এমন আক্রমণ? কে কে এমন গর্হিত কাজ করেছে? আপনি আপনি আমাকে একবার তার নামটা বলুন, আমি এক্ষুনি তাকে গর্তান দেব। আপনি এত ব্যস্ত হবেন না মহারাজ, আমি নিজেও সঠিক জানি না। আমাকে একটা রাত সময় দিন, আমি আশা করছি কাল আপনাকে জানাতে পারবো। বেশি দিন তো আসিনি এখানে, বাইরের কিছু খাবারও খাইনি। যা খেয়েছি এই রাজবাড়িতে, কিন্তু রাজবাড়ির খাবার তো আমি একা নই, সবাই খেয়েছে। তবে তার মানে এমন কোনো খাবারের মধ্যে এমন কিছু মেশানো ছিল যা খেয়ে সেদিন আমার খুব ঘুম পাচ্ছিল, দুর্বল লাগছিল। তাই রাজকুমার পবন কুমারের ছোড়া তীর আমাকে আঘাত করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বেশ মনে পড়ছে। তার মানে সেই লাড্ডু খেয়েই আমার শরীরের শক্তি চলে গেছিল। অস্ত্র পরীক্ষায় আমাকে পরাজিত করবার জন্য এমন খারাপ ষড়যন্ত্র! ছি 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 ছি। তারপর তীরের আঘাতে যখন অজ্ঞান হয়ে গেলাম, তখন ওরা আমাকে নদীতে ফেলে দিয়েছিল। আমি ছাড়বো না, কিছুতেই না। আসল অপরাধীকে আমি ধরবই। বাটুল বাবু, আপনার আজ অপরাধীর নাম জানানোর কথা ছিল। আমি জানতে চাই যে আমার রাজ্যে এমন কে আছে যে আপনার মতো মানুষের সাথে এমন খারাপ ষড়যন্ত্র করেছিল। বেশ, আপনি যখন বলছেন তখন বলছি। সেই ব্যক্তিটি হলো আপনাদের চাকর। চাকর? কিন্তু একজন চাকর আপনাকে কেন মেরে ফেলতে চাইবে? সেটা তো আমিও জানি না। এখানে আসার পর থেকে তো আমি রাজবাড়ির খাবার ছাড়া কিচ্ছু খাইনি। আর ওই খাবারের অর্থাৎ লাড্ডুর মধ্যেই এমন কিছু ওষুধ মেশানো ছিল যা খেয়ে আমার খুব ঘুম এসে গেছিল। কিন্তু সেই একই খাবার তো আমিও খেয়েছি। জানি মহারাজ, তবু আমি বলছি আপনাদের চাকরই আমার খাবারে ওষুধ মিশিয়েছিল। ঠিক আছে, আমি নিজে চাকরকে জিজ্ঞাসাবাদ করব। সেনাপতি, সেনাপতি, চাকরকে ধরে নিয়ে এসো। তুমি অনেক দিন আমার রাজপ্রাসাদে কাজ করছো, আজ পর্যন্ত কেউ কখনো তোমার আনা খাবার খেয়ে অসুস্থ হয়নি। কিন্তু আজ উনি বলছেন তুমি ওর খাবারে কিছু মিশিয়েছিলে। না মহারাজ, আমি কিছু মেশাইনি। এখানে তো বরাবরই মহারাজের জন্য যা খাবার বানানো হয়, অতিথিদেরকেও সেই খাবারই পরিবেশন করা হয়। শুধু একটি জিনিস ছাড়া। একটি জিনিস? কি কি সেই একটি জিনিস? রাজবাড়ির বিশেষ লাড্ডু মহারাজ। সেই লাড্ডু একমাত্র আমাকেই দেওয়া হয়েছিল। আর সেই লাড্ডুতেই এই ভয়ঙ্কর ঘুমের ওষুধ মিশিয়েছিল এই চাকর। আমাকে মেরে ফেলতে চেয়েছিল। এই রকম একটা অপরাধের শাস্তি শুধুমাত্র মৃত্যুদণ্ড। দয়া করুন মহারাজ, দয়া করুন, আমি এসব করিনি, আমি কিচ্ছু মেশাইনি মহারাজ। তাহলে সত্যি করে বলো, না হলে কিন্তু পুরো দোষটাই তোমার ঘাড়ে পড়বে। আগে আগে আমাদের রাজকুমারের অস্ত্রগুরু এসে এটা লাড্ডুতে মিশিয়ে দে। কিন্তু এটা কি আচার্য মশাই? এটা ঘুমের ওষুধ। এটা খেলে কাল সকালে আর উনি প্রতিযোগিতায় নামতে পারবেন না। কিন্তু এটা কি করে হবে? না না না, আমি এটা করতে পারবো না। তুই কি চাস না আমাদের রাজকুমার সারা পৃথিবীর কাছে শ্রেষ্ঠ বীর হয়? সেটা কি করে সম্ভব? বাটুলকে কি হারাতে পারবে? ঠিক আছে, দিন। তোর এত বড় সাহস! তোর জন্য আমার রাজবাড়ির সুনাম আজ শেষ হতে চলেছে। আমি তোকে শুলে চড়াবো। আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। মহারাজ, ও তো গরিব মানুষ, ঝোঁকের বসে কিছু ভুল কাজ করে ফেলেছে। কিন্তু আসল দোষী তো আচার্য মশাই। উনি তো এই ষড়যন্ত্রটা করেছেন। তাই তো? হ্যাঁ, আপনি তো ঠিকই বলেছেন। পেয়াদা, যাও যাও, আচার্যকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করো। বাটুল বাবু, আমি আপনার কাছে কৃতজ্ঞ।
আপনার শুধু দৈহিক শক্তি নয়, বুদ্ধির জোরও প্রশংসনীয়। তাই আমি চাই আজ থেকে আপনি আমার ছেলের অস্ত্র শিক্ষার ভার নিন। বেশ বেশ বেশ, তাই হবে খন। শোনো শোনো আমাকে। আমি আপনার কাছে এটা আশা করিনি আচার্যদেব। কেন কেন করলেন এমন? আমি তো শুধু রাজকুমারকে শ্রেষ্ঠ বীর প্রমাণ করতে চেয়েছিলাম, সবই রাজকুমারের জন্য। এটাও মিথ্যে কথাই বলছেন আপনি। আপনি নিজেকে শ্রেষ্ঠ গুরুদেব প্রমাণ করতে চেয়েছিলেন, আর তাই আপনি আমাকে খুন করতে চেয়েছিলেন। যা করেছি বেশ করেছি। আমার এতদিনের সুনাম, এতদিনের সাধনা এই বাঁটুল এসে তছনছ করে দেবে তা তো হতেই পারে না। নিয়ে যাও একে কারাগারে নিক্ষেপ করো। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি কিভাবে বেঁচে ফিরলেন বাটুল বাবু? একেই তো বলে রাখে হরি মারে কে, কি তাই না?